ভারতের ইতিহাসে এক নারী ছিলেন যিনি সবার ধারণা ভেঙে দিলেন। তখনকার দিনে ভাবা হতো যে শাসন আর যুদ্ধ শুধু পুরুষের কাজ, কিন্তু দিল্লির সিংহাসনে বসেছিলেন এক নারী। তবে তিনি শুধু শাসকই নন, ছিলেন একজন প্রেমিকাও। তার জীবনের প্রেমই একসময় হয়ে উঠল রাজনীতি আর ষড়যন্ত্রের বড় কারণ। কেউ বলেন তিনি ছিলেন সাহসী, কেউ আবার বলেন প্রেমের টানেই নাকি হারালেন সাম্রাজ্য। আজকের গল্পে শুনবো কেমন করে রাজিয়া সুলতান ভারতের প্রথম নারী সম্রাট হলেন, আর কেন তার প্রেমের কাহিনী আজও মানুষের মনে আলোড়ন তোলে। ভারতের ইতিহাসে এমন একজন নারী ছিলেন যিনি পুরুষতান্ত্রিক সমাজকে ভেঙে দিয়ে দিল্লির সিংহাসনে বসেছিলেন। তার নাম রাজিয়া সুলতান। তিনি ছিলেন সাহসী, ন্যায়পরায়ণ এবং শাসনের যোগ্য। কিন্তু রাজনীতি, প্রেম আর ষড়যন্ত্র তার জীবনকে ট্র্যাজিক পরিণতির দিকে ঠেলে দেয়। রাজিয়ার জন্ম হয় 1205 সালে। এবার সুলতান ইলতুৎমিশের ঘরে। ছোটবেলা থেকেই কিন্তু তিনি ছিলেন বেশ শিক্ষিত, আরবি ও পারস্য ভাষায় দক্ষ এবং রাজনীতির পাঠ নিয়েছিলেন। রাজিয়ার জ্যেষ্ঠ ভ্রাতা নাসির উদ্দিন মোহাম্মদ ছিলেন ইলতুৎমিশের সবচেয়ে যোগ্য পুত্র। কিন্তু তার অকাল মৃত্যুর পর ইলতুৎমিশ গভীরভাবে মর্মাহত হন এবং অসুস্থ হয়ে পড়েন। এরপরেই তিনি রাজিয়াকে উত্তরাধিকার হিসেবে ভাবতে শুরু করেন। কিন্তু সমাজ তখন নারীর শাসন মানতে প্রস্তুত ছিল না। ইলতুৎমিশ মারা গেলে অভিজাত আমিররা প্রথমে রাজিয়ার সৎ ভাই রুকনুদ্দিন ফিরোজকে সুলতান বানায়, কিন্তু তার শাসনে শুরু হয় অরাজকতা। রুকনুদ্দিন যখন কুহরামের দিকে বিদ্রোহ দমাতে যাচ্ছিলেন, তখন শাহ তুরকান দিল্লিতে রাজিয়াকে হত্যা করার পরিকল্পনা করেন। শাহ তুরকান কে সেটা ভিডিওতে পরে বলছি। এক জামা মসজিদ নামাজে রাজিয়া সাধারণ মানুষকে শাহ তুরকানের বিরুদ্ধে উত্তেজিত করেন। এরপর জনতা রাজপ্রাসাদে আক্রমণ করে এবং শাহ তুরকানকে বন্দী করে। অনেক অভিজাত সৈন্যরা রাজিয়ার প্রতি আনুগত্য প্রকাশ করে এবং তাকে সিংহাসনে বসায় কিন্তু দিল্লির মানুষই। এভাবেই রাজিয়া দক্ষিণ এশিয়ার প্রথম মুসলিম মহিলা শাসক হন। এবার এই নারী সম্রাটের যে ব্যতিক্রমী শাসন, রাজিয়া ক্ষমতায় এসেই দিল্লিকে নতুনভাবে গড়ে তুলতে শুরু করেন। তিনি সরাসরি সভায় হাজির হতেন, পুরুষদের মতো সেনাবাহিনী পরিচালনা করতেন, এমনকি যুদ্ধক্ষেত্রেও যেতেন। সবচেয়ে বড় কথা, তিনি কিন্তু পর্দা প্রথা ভেঙে খোলা মাথায় শাসন চালাতেন, যা ছিল ওই সময় এক অভূতপূর্ব দৃশ্য। তার শাসনে জনগণ শান্তি পায়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। কিন্তু দিল্লির তুর্কি অভিজাতরা এটা একেবারেই মেনে নিতে পারেনি। তাদের কাছে একজন নারী সম্রাট মানে ছিল অপমান। এইবারে আসি তার প্রেম কাহিনীর গল্পে। ইয়াকুত ছিলেন একজন আবিসিনীয় দাস। এই সময় রাজিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন কিন্তু এই আবিসিনীয় দাস ইয়াকুত। নাম পুরো জামালউদ্দিন ইয়াকুত। তিনি ছিলেন দিল্লির অশ্বশালার প্রধান। রাজিয়া তাকে ভরসা করতেন, গুরুত্বপূর্ণ দায়িত্বও দিতেন। কিন্তু সমস্যাটা এখানে, দিল্লির সেই সময় তুর্কি অভিজাতরা, মানে বুদ্ধিজীবী বলা চলে এখনকার দিনে, তারা কিন্তু ক্ষেপে ওঠে। তাদের চোখে এক দাসকে রাজকীয় মর্যাদা দেয়া একেবারেই গ্রহণযোগ্য নয়। এবার তারা গুজব ছড়াতে থাকে যে রাজিয়া আর ইয়াকুতের মধ্যে একটা প্রেমের সম্পর্ক আছে। কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট বিভাজন আছে। কেউ বলেন সত্যি তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছিল, কেউ বলেন এটা শুধু রাজিয়ার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল। যাই হোক না কেন, এই অভিযোগই তার পতনের পথ খুলে দেয়। এইবারে আসছে একটা নতুন ক্যারেক্টার, আলতুনিয়া। মালিক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া। তিনি ছিলেন ভাটিন্ডার গভর্নর, মানে পাঞ্জাবের যে ভাটিন্ডা, সেই রাজিয়ার শৈশবের বন্ধুও ছিলেন। এবার তুর্কি অভিজাতরা আলতুনিয়াকে সামনে ঠেলে দেয় বিদ্রোহের জন্য। 1240 সালে আলতুনিয়া ও অভিজাতদের সেনাবাহিনী রাজিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রাজিয়া নিজের সেনা নিয়ে যুদ্ধে নামেন। ইয়াকুতও কিন্তু তার পাশে ছিলেন। কিন্তু যুদ্ধে ইয়াকুত নিহত হন আর রাজিয়া বন্দী হন আলতুনিয়ার হাতে। এবারে রাজিয়া বুঝলেন যে বাঁচার একমাত্র পথ হচ্ছে আলতুনিয়ার সঙ্গে সমঝোতা করা। অবশেষে বন্দিত্ব থেকে মুক্তি পেতে তিনি আলতুনিয়াকেই বিয়ে করেন। এই বিয়েতে অনেকেই ভাবে শৈশবের প্রেম আবার জীবিত হলো, কিন্তু ইতিহাসবিদদের মতে এটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক বিয়ে। রাজিয়া আলতুনিয়ার শক্তিকে নিজের পাশে টেনে দিল্লি পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন। এই সময় রাজিয়া আরও বেশ কিছু জিনিস সংস্কার করেন, যেমন তিনি মুদ্রায় নিজের নাম খোদাই করিয়েছিলেন আল সুলতান রাজিয়া। তিনি নিজেকে সুলতান বলতেন, সুলতানা নয়। মিনহাজ ইস সিরাজ নামক সমসাময়িক ইতিহাসবিদ তাকে প্রশংসা করলেও তিনি তাও লিখেছিলেন যে ঈশ্বর নারীকে কখনো নেতৃত্ব দেওয়ার জন্য সৃষ্টি করেননি। এ থেকে বোঝা যায় যে সমাজ কতটা নারী বিদ্বেষী ছিল। রাজিয়া যদি দীর্ঘদিন শাসন করতেন, দিল্লির সুলতানি ইতিহাস হয়তো একেবারে অন্য পথে যেত। এবার সিংহাসন ফেরত পাওয়ার চেষ্টা, কারণ আলতুনিয়ার সাথে বিয়ের পরেও কিন্তু কিছু লোক তাকে সিংহাসনচ্যুত করার চেষ্টা করেন, কারণ তার রাজত্বকাল স্থায়ী হয়েছিল মাত্র 4 বছর।
বিয়ের পর রাজিয়া ও আলতুনিয়া একসঙ্গে বাহিনী সংগঠিত করেন। তারা দিল্লির সিংহাসন পুনরুদ্ধারের জন্য বাহরাম শাহের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন, কিন্তু ভাগ্য তাদের সঙ্গ দেয়নি। রাজিয়া ও আলতুনিয়া হেরে যান। পরাজয়ের পর তারা হরিয়ানার কুরুক্ষেত্র অঞ্চলে পালিয়ে যান। সেখানে স্থানীয় কৃষকেরা তাদের চিনতে পেরে হত্যা করে। এটা বলা হয়, কতটা সত্যি তা তো জানা যায় না। তবে ইতিহাস বলে যে 22শে অক্টোবর 1240 সালে রাজিয়া সুলতানার জীবন শেষ হয়। তার কবর আজও দিল্লির বুলবুলিখানা এলাকায় আছে, যদিও সঠিক পরিচয় হারিয়ে গেছে, কারণ সেখানে দুটো কবর আছে। তাই কোন কবরটা রাজিয়া সুলতানের সেটা জানা যায় না। এবার এই 1240 খ্রিস্টাব্দে কৈথলের কাছে যুদ্ধে হেরে রাজিয়া ও আলতুনিয়া পালিয়ে যান। তাদের সেনারা ফেলে চলে যায়, তারা একা হয়ে পড়েন। ওই সময় বলা হয় যে স্থানীয় জাট দস্যুরা বা কৃষকরা, কিছু বর্ণনায় বলা হচ্ছে যে তারা ডাকাত ছিল, তাদের ওপর নাকি আক্রমণ করে। আলতুনিয়া ঘোড়া থেকে পড়ে আহত হয়ে মারা যান, আর রাজিয়া গাছতলায় আশ্রয় নিলে স্থানীয় এক দস্যু বা কৃষক তার গলায় থাকা একটা গয়না ছিনিয়ে নেওয়ার জন্য নাকি তাকে হত্যা করেন। এভাবেই দিল্লির প্রথম নারী সুলতান ও তার সঙ্গীর করুণ মৃত্যু হয়। রাজিয়া সুলতান ছিলেন ভারতের ইতিহাসের একমাত্র নারী সম্রাট। তিনি প্রমাণ করেছিলেন একজন নারীও যোগ্য নেতা হতে পারে, কিন্তু রাজনীতি, ষড়যন্ত্র আর পুরুষতান্ত্রিক সমাজ তাকে টিকতে দেয়নি। এখন প্রশ্ন হলো, রাজিয়ার পতনের আসল কারণ কি ছিল? ইয়াকুতের সঙ্গে সম্পর্ক করা, আলতুনিয়ার সাথে বিশ্বাসঘাতকতা প্রথম দিকে, নাকি শুধু নারী হওয়ার জন্য সমাজ তাকে মেনে নেয়নি? ইলতুৎমিশ মারা যাওয়ার পর যদিও তিনি স্পষ্ট করে বলে গিয়েছিলেন যে রাজিয়াই আমার যোগ্য উত্তরসূরি, তবুও দিল্লির তুর্কি অভিজাতরা রাজিয়াকে সিংহাসনে বসায়নি। বরং তারা কি করলো? রাজিয়ার সৎ ভাই রুকনুদ্দিন ফিরোজ শাহকে সুলতান বানায়। কিন্তু ফিরোজ শাহ দুর্বল ছিলেন, বিলাসপ্রেমী এবং অযোগ্য। আসল শাসন চালাতেন তার মা শাহ তুর্কান। এই শাহ তুর্কান এতটাই নিষ্ঠুর ছিলেন যে তিনি নিজের প্রতিদ্বন্দ্বী রাজপুত্রদের ওই সময় অন্ধ করে দেন এবং হত্যাও করেন তাদের। জনগণের মধ্যে অরাজকতা ছড়িয়ে পড়ে, অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষেপে ওঠে। ঠিক এই রকম একটা পরিস্থিতিতেই সুযোগ পেলেন রাজিয়া। তিনি জনতার সামনে এসে বললেন, আমার পিতা আমাকে শাসনের দায়িত্ব দিয়ে গেছেন, আমি যদি ন্যায় প্রতিষ্ঠা করতে না পারি তবে আমাকেও সরিয়ে দিন। এই সাহসী ঘোষণা তখন দিল্লির সাধারণ মানুষের মনে আগুন ধরিয়ে দেয়। তারা বুঝতে পারে যে রুকনুদ্দিন দুর্বল আর শাহ তুর্কান নিষ্ঠুর, মানে তার সৎমা। কিন্তু রাজিয়া একটু আলাদা। রাজিয়া খোলা মাথায় বর্ম পরে ঘোড়ায় চড়ে দিল্লির রাস্তায় নামেন। তিনি সরাসরি মসজিদে যান এবং সেখানে জনগণকে উদ্দেশ্য করে ভাষণ দেন। বলেন, আমার শাসনে অন্যায় চলবে না, আমি জনগণের সুলতান। এই দৃশ্য কিন্তু আগে কেউ কখনো দেখেনি। একজন নারী সেনাপতি, একজন নারী রাজা জনতার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন। জনগণ একেবারে উত্তাল হয়ে ওঠে। তারা রুকনুদ্দিন ও শাহ তুর্কানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। অবশেষে শাহ তুর্কান বন্দী হয়। আর 1236 সালে রাজিয়া দিল্লির প্রথম ও একমাত্র নারী সুলতান হিসেবে সিংহাসনে বসেন। কিভাবে করেছিলেন দিল্লির মানুষের মন জয়? ন্যায় বিচার। রাজিয়া কঠোরভাবে দুর্নীতি বন্ধ করেন। সাধারণ মানুষের মামলা দ্রুত শুনতেন এবং তা মীমাংসা করতেন। পর্দা প্রথা ভাঙা। তিনি নারী হয়েও পুরুষদের মতো উন্মুক্তভাবে শাসন করতেন। এটা জনগণের কাছে সাহসের প্রতীক হয়ে ওঠে। সামরিক নেতৃত্ব। তিনি সেনাবাহিনীকে নিজে নেতৃত্ব দিতেন। মানুষের বিশ্বাস জন্মেছিল, আমাদের সুলতান শুধু সিংহাসনে বসে নেই, আমাদের রক্ষক বসে। সংস্কৃতি ও শিক্ষা। তিনি বিদ্যা শিক্ষাকে উৎসাহ দিয়েছিলেন, বিদ্যালয় ও মসজিদ গড়েছিলেন। এর ফলে রাজিয়ায় তুর্কি অভিজাতদের সমর্থন পুরোপুরি না পেলেও দিল্লির সাধারণ মানুষ, সৈন্য এবং ব্যবসায়ীরা তাকে প্রাণ ভরে সমর্থন করলেন। তারা তাকে সুলতানা নয়, সুলতান বলে ডাকতেন, কারণ তিনি নিজেকে পুরুষ শাসকের সমান প্রমাণ করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার।